বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। মাই ডিয়ার স্টুডেন্টস, এ পর্যায়ে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ উপস্থাপন করব গলন, বাষ্পীভবন, ঘনীভবন, বাষ্পায়ন এবং স্ফুটন। এই দুটোর মধ্যে একটু ভেজাল লাগে ছাত্রছাত্রীর মাঝে, আর বাষ্পীভবনটা আর স্পেশালি বাষ্পায়ন এই দুটোর মধ্যে একটু কনফিউশন তৈরি হয়। তো আমরা চেষ্টা করব আজকে এই বিষয়গুলোকে একদম ভালো মতো জানার জন্য। তো প্রথমত আমরা জেনে ফেলবো গলন কাকে বলা হয়। মানে একদম সিম্পলভাবে বিষয়গুলো চেষ্টা করবেন ভাবার জন্য, এত কমপ্লেক্সভাবে আমরা চিন্তা করব না। তাপ প্রয়োগে কঠিন পদার্থকে তরলেতে পরিণত করব, আর ওটাকে বলা হবে গলন। তাহলে আমি একটা উদাহরণ দেখাই। এখানে আমার কিছু বস্তু রাখা আছে, মনে করেন বরফ। এবার বরফকে তাপ প্রদান করা হলে আমার এটা তরলে পরিণত হলো। মনে করেন লোহাকে তাপ প্রদান করলাম, এটা তরলে পরিণত হলো। তাহলে তাপ প্রয়োগে কঠিন পদার্থকে তরলে পরিণত করাকে কি বলা হবে? গলন বলা হবে। এটা গলনাঙ্ক নয়, গলন। জাস্ট কঠিন ছিল, গলিয়ে ফেলেছেন, এটা গলন হলো। আচ্ছা, এবার গলনাঙ্ক কাকে বলা হবে? গলনাঙ্কটা হচ্ছে যে তাপমাত্রাতে সে গলতে শুরু করেছিল, মানে এখন কত তাপমাত্রাতে সে গলতে শুরু করেছিল সেটা কিন্তু আমি জানি না। তাই বলা হয় যে নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন পদার্থ গলতে শুরু করে। এবার এখন দেখেন, এখানে বস্তু আছে। এবার এই বস্তুতে আপনি কিছু বা এই পাত্রতে আপনি কিছু পরিমাণ লোহা রেখেছেন, এই লোহার টুকরো। এখন তাপ দিতেই আছেন। দেওয়ার পরে দেখা যাচ্ছে যে মনে করেন যে আপনার 200 ডিগ্রি, অবশ্যই তো কম হবে না, ধরে নিচ্ছি আমরা যে 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখনই দিয়েছেন তখনই দেখছেন যে একটা পদার্থ টুক করে একটু গলতে শুরু করেছে কেবল। মানে 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে মাত্র পৌঁছেছে, একটা যে সবগুলো পদার্থকে দেখছেন একটু একটু করে গলতে শুরু করে দিয়েছে। তাহলে ওই তাপমাত্রাটাকে বলা হবে গলনাঙ্ক। মানে যে 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেটা হচ্ছে গলনাঙ্ক। মানে যে তাপমাত্রাতে কঠিন পদার্থটা গলতে শুরু করেছিল সেই তাপমাত্রাটা হচ্ছে গলনাঙ্ক। ওকে, আমরা একদম সহজভাবে এগুলোকে নেওয়ার চেষ্টা করব, মানে ভেজাল লাগাবো না আমরা এগুলোকে। তারপরে আমাদের জানতে হবে বাষ্পীভবন কাকে বলা হয়ে থাকে। এখন দেখেন, আমরা যখন তরল অবস্থা থেকে বাষ্পে পরিণত করি, যেমন আমরা চা বানানোর সময় কি হয়, আমরা যখন এখানে তাপ প্রদান করি, তাপ প্রদান করলে দেখা যায় পানিগুলো বাষ্প আকারে উড়ে চলে যায় এইভাবে, তাই না? তো আমরা এখন যদি এখানে একটা পাত্র লাগিয়ে দিয়ে সুন্দর করে সিস্টেম করে, যে বাষ্পীভবন কাকে বলা হয়? পদার্থের তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় পরিণত হওয়ার ঘটনা। তরল অবস্থা ছিল, বাষ্পে পরিণত হচ্ছে, এই ঘটনাটাকে কি বলা হবে? বাষ্পীভবন। আবার এখানে অন্য কিছু নিয়ে আসার দরকার নাই। তরল অবস্থা ছিল, তাপ দিচ্ছেন, তাপ দেওয়ার পরে বাষ্প পরিণত হলো, এই ঘটনাটাকে কি বলা হবে? বাষ্পীভবন। তবে বাষ্পীভবন কিন্তু আমাদের দুইটা পদ্ধতিতে সম্পন্ন হয়ে থাকে। মানে যে বাষ্প হচ্ছে না, বাষ্প হচ্ছে, এই বাষ্পটা দুইভাবে সম্পন্ন হয়। নাম্বার 1, একটা হচ্ছে বাষ্পায়ন। এবার বাষ্পায়ন জিনিসটা আসলে কি, এটা খুব ভালো করে আমাদেরকে বুঝতেই হবে। বাষ্পায়ন হচ্ছে যে কি, যে কোনো তাপমাত্রায়, তখন আমরা আমরা তো যদি বলি যে তরলের একটা বাষ্প বা পানি যদি বাষ্পে পরিণত হওয়ার যে তাপমাত্রা, সেটা কিন্তু হচ্ছে যে কি 100 ডিগ্রি সেলসিয়াসের, মানে স্ফুটনাঙ্ক। কিন্তু এখন স্ফুটনাঙ্ক হলে বাষ্পে পরিণত হয়, এটা আমরা তো অবশ্যই অবগত আছি। কিন্তু এখন দেখেন, মানে স্ফুটনাঙ্কের চাইতে একটু হালকা তাপমাত্রা যখনই বেশি হয়ে যাবে, তখনই সেই তাপমাত্রাটা পানি গ্রহণ করে না, বরং ওই তাপমাত্রাতে বা পানিটা আসে বাষ্পে পরিণত হয়। কিন্তু এখন আপনি যখন বাসায় আপনার কাপড় চোপড় পরিষ্কার করেন, কাপড় চোপড় পরিষ্কার করার ফলে আপনার তো এই পানিতে আপনার কাপড় চোপড়ে তো পানি থাকে। এখন ওই পানি তো দেখেন যে আপনি কিছুক্ষণ পরে উড়ে চলে গেছে, মানে আপনি যখন রোদে শুকাতে দিয়ে আসেন। তাহলে এখন রোদে যখন শুকাতে দেন, তখন আপনার কাপড় থেকে যে পানি ছিল, ওই পানিগুলো যে আপনার চলে গেছে, সেই পানিগুলো কি আপনার তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে গিয়েছে? তখন 100 ডিগ্রি সেলসিয়াসে তো আমরা বাষ্পীভবন ঘটে, সেটা আমরা বুঝি। তাহলে আপনার তাপমাত্রা যদি আপনার জামার 100 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে আপনার জামার কী অবস্থা হবে আপনি চিন্তা করে দেখেন তো। তাহলে আমরা অবশ্যই অবগত বুঝতে পারছি এটা, যে জামাতে আমাদের যে পানিটুকু থাকে বা পোশাক আশাকে যে জামাতে পানিটুকু থাকে, সেই পানিটুকু কিন্তু আসলে 100 ডিগ্রি সেলসিয়াসে কি হয় না? বাষ্পায়ন হয় না। ওই বাষ্পায়নটা কিভাবে হয় সেটাই আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তাহলে এক নম্বর হচ্ছে বাষ্পায়ন। যে কোনো তাপমাত্রায় আপনি যদি আপনার রুমের মধ্যে একদম ঠান্ডা জায়গাতেও আপনি আপনার পোশাক রেখে দেন, তাও দেখবেন 2-3 দিন 5 দিন পর আপনার জিনিসটা শুকিয়ে গেছে। কেন শুকিয়ে গেছে ওই জিনিসটা এখন আপনি জানতে পারবেন। মানে এখানে আপনার তাপমাত্রাটা কি করে না, ম্যাটার করে না। তাপমাত্রা এখানে ম্যাটার করবে না। যে কোনো তাপমাত্রায় তরলের শুধুমাত্র উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হয়।
যে কোনো তাপমাত্রা, এখন এই তাপমাত্রাটা আছে, আপনি যদি এখন কিছু পরিমাণ পানি আপনি বাটিতে করে আপনার রুমের একটা কর্নারে মনে করেন রেখে দিলেন, 10 থেকে 15 দিন পরে দেখবেন যে আপনার পানি কিছুটা কী হয়ে গেছে, কমে গেছে। কেন কমেছে? তখন বাষ্পীভূত হয়ে চলে গেছে। কিভাবে হয়েছে এবার আপনাকে একটু বোঝাই। আসলে পানির যে সমস্ত কণাগুলো থাকে, নিচে যে কণাগুলো থাকে সেই কণাগুলো একটু ঠান্ডা, আর উপর থেকে আমাদের এই যে উপরের যে কণাগুলো আছে সেগুলো হচ্ছে যে কি অবশ্যই হালকা কি থাকে, একটু মানে তাপীয় অবস্থা থাকে। তাহলে তাপীয় অবস্থায় যদি হয় তাহলে সেগুলো কি হয়ে যায়, তাপীয় অবস্থাতে রূপান্তর হওয়ার কারণে বা বাইরে থেকে তাপ গ্রহণ করার কারণে, বা এদিক থেকে তো তাপ গ্রহণ করে বস্তু, এদিক থেকে তাপ গ্রহণ করে, তাপ যখনই গ্রহণ করবে ওইখানে যতগুলো কণা থাকবে ওই কণাগুলো তাপ গ্রহণ করবে, আর তাপ গ্রহণ করলে সেটা গরম হয়ে যায়, আর গরম হয়ে গেলে সেটা উপরে চলে আসবে, আর যখনই উপরে চলে আসবে উপর থেকে এটা ওই সিস্টেমেটিক্যালি বাষ্পীভূত হয়ে চলে যায়। যখনই গরম হবে একটু হালকা করে ওই হালকাটা গরম বাষ্পীভূত হয়ে চলে যাবে। তাই বলা হচ্ছে এখানে তাপমাত্রা ম্যাটার নয়, যে কোনো তাপমাত্রায় তরলের শুধুমাত্র উপরিতল থেকে, নট নিস্তল, উপরিতল থেকে, এখানে শুধুমাত্র উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে, তাহলে এগুলো ধীরে ধীরে বাষ্পে পরিণত হয়, আর ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হবে বাষ্পায়ন। এবং আরেকটা ঘটনা হয়, এটা মানে যেহেতু দুইটা প্রকার বললাম, আরেকটা হচ্ছে সেটা হচ্ছে স্ফুটন। স্ফুটনটা আবার কি? তাপ প্রয়োগে তরল পদার্থের জলীয় বাষ্পে রূপান্তর হওয়ার প্রক্রিয়াকে। এবার তাপ প্রয়োগ করছেন, তাপ প্রয়োগ করার সাথে সাথে দেখা যাবে যে একটা পর্যায়ে আসবে যে পর্যায়ে জলীয় বাষ্পে পরিণত হবে। মানে কত? তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস দিতে হবে আপনাকে। 100 ডিগ্রি সেলসিয়াসের চাইতে আর একটু বড় হলে তখন সেটা কী হয়ে যাবে, আস্তে আস্তে বাষ্পে পরিণত হতে থাকবে, তাই না? মানে পানির তাপমাত্রা তো 100 ডিগ্রি সেলসিয়াসের চাইতে বাড়ে না, তো ওই 100 ডিগ্রি সেলসিয়াসের চাইতে যখন বাড়ে না, যখনই আপনার তাপ দিতেই আছেন 100 ডিগ্রি চাইতে তার বেশি নেবে না, তাই তাপমাত্রাটা মানে যে তাপমাত্রাটা পানির কাছে যায় সে তাপমাত্রাটা সে বাষ্পে পরিণত হতে সব কিছুকে কী করে, পানিকে সাহায্য করে। তাহলে স্ফুটন মানে হচ্ছে যে কি আপনি এবার একে তাকে 100 ডিগ্রি দিয়ে কাজটা করতে চাচ্ছেন। আশা রাখি বুঝে গেছে। এবার ঘনীভবন কাকে বলা হয়ে থাকে? ঘনীভবন হচ্ছে যে বাষ্পে পরিণত করলেন আপনি, এবার বাষ্পগুলোকে আপনি এখন কী করতে চাচ্ছেন, জমা করতে চাচ্ছেন। মানে যে এখন পাত্রতে তাপ প্রদান করলেন, তাপ প্রদান করার পর এগুলোতে উড়ে যাচ্ছে, তো উড়ে যেতে যেতে আপনি একটা চালাকি করে কী করেছেন, এখানে একটা পাত্র দিয়েছেন এভাবে, তখন এগুলোতে এখানে উড়ে আসবে, লেগে যাবে, লেগে যেতে 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 ফোটা ফোটা হয়ে আরেকটা পাত্র রেখে দিয়েছেন এখানে। এবার এখানে আবারও তরল হিসেবে পাবেন আপনি। তরলকে ফুটিয়েছিলেন, বাষ্পে পরিণত হলো, বাষ্পে পরিণত হওয়ার পরে আবারও এগুলো জমা হয়ে হয়ে আবার এখানে তরল পেয়ে গেলেন। এটাকেই বলা হয় ঘনীভবন। এই যে তাপ অপসারণ করে, তখন এখানে তাপ ছিল 100 ডিগ্রি সেলসিয়াসের বেশি, এখানে বাষ্পীভূত হয়ে চলে গেছে। তবে 100 ডিগ্রি সেলসিয়াসের বেশি বারবার বলছি, তখন এটা আবার হয়তো আপনাদের মাথায় একটু ভেজাল লাগাতে পারে, তো এটা নিয়ে আর বেশি কথা বলছি না। রসায়ন আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ওকে, তাহলে তাপ অপসারণ করে, তাহলে দেখেন এখানে তাপ কিন্তু অপসারিত হয়েছে। তখন চুলাতে যতটুকু তাপমাত্রা আছে বা পাত্রে যতটুকু তাপমাত্রা আছে, পৃথিবীতে এই অংশটুকুতে তাপমাত্রা সেগুলো নাই, তাই না? তাহলে তাপ এখানে অপসারিত হয়েছে। তাপ অপসারণ করে পদার্থের বায়বীয় অবস্থা থেকে তরল অবস্থাতে রূপান্তরিত হওয়ার যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে আসলে ঘনীভবন। আশা রাখি বুঝতে পেরেছেন। এবার তারপরে যদি কোনো সমস্যা থাকে আপনাদের, আমাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।